আমরা দেখেছি যে এই সরকার লেজগোবরে অবস্থা। হঠাৎ করে তারা আইএমএফের প্রেসক্রিপশনে তারা নতুন করে ভ্যাট আরোপ করেছে। আমরা কি ডক্টর ইউনূসকে ভ্যাট বসানোর জন্য ক্ষমতায় বসাইছি নাকি? আজকে তারা আইএমএফের, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে তারা এই জাতির ঘাড়ের উপরে ভ্যাট বসিয়ে তারা যেইভাবে আমাদেরকে এই দ্রব্যমূল্য যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়বে, প্রত্যেকটা জিনিসের প্রভাব পড়বে। এই ভ্যাটের কারণে আপনি দেখবেন সমস্ত জায়গাতে কিন্তু দ্রব্যমূল্য বলেন, আমাদের যেই সমস্ত জীবন চলার নাগরিক যে সমস্ত সেবাগুলো রয়েছে, সমস্ত জায়গাতে কিন্তু এর প্রভাব পড়বে। আপনি অন্তর্বর্তী সরকারের দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু কেন? অনেক দল তো গিয়েছিল। ধন্যবাদ। আমরা বিশেষ কোনো কারণে আমরা দাওয়াত প্রত্যাখ্যান করিনি। আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ লেবার পার্টি আমরা বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, হামলা মামলা, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েই কিন্তু লেবার পার্টি আজকে এই অবস্থানে এসেছে। আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি। এখনও প্রায় ডজনের বেশি মামলা আমার ঘাড়ে। এখনও আমাদেরকে কোর্টে গিয়ে আমাদেরকে হাজিরা দিতে হয়। আমরা নির্যাতন নিপীড়নের শিকার একটা রাজনৈতিক দল। আমাদেরকে একটা মেসেজ পাঠিয়ে প্রধান উপদেষ্টার দাওয়াত দেবে, বিষয়টা আমাদের কাছে ভালো লাগেনি। কেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রটা আমরা পাইনি। যেই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করব, সেই ঘোষণাপত্রটাও আমরা হাতে পাইনি। এবং খুবই অল্প সময়ে এত তড়িঘড়ি করে যেই বৈঠকের আয়োজন করা হয়েছে, এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। আমরা এটাকে একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করেছি। দেখুন, আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আমরা বঙ্গভবনে গিয়ে আমরা কিন্তু শপথ অনুষ্ঠানে লেবার পার্টির আমরা ছিলাম। এবং আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেই আন্দোলনের দানা বেঁধেছিল, পরবর্তীতে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই কিন্তু এটার পূর্ণতা পেয়েছে। এজন্য যারা এই 17 বছরের নিপীড়নের শিকার, আয়নাঘরের শিকার, মামলার শিকার, আপনি জানেন যে বিএনপি 1 লাখের বেশি মামলা তারা বিএনপি জামাত লেবার পার্টির নেতাকর্মীদের নামে। আমাদের কয়েক হাজার নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। আমাদের আয়নাঘরের থেকে অসংখ্য, আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে অসংখ্য মানুষকে আমরা এখনও কোনো হদিস পাইনি। আমরা অনেকে ফিরে এসেছেন। তো এই শক্তিটাকে যেইভাবে মূল্যায়ন করা হচ্ছে, যেইভাবে তাদের এই ঘোষণাপত্রে বিষয়গুলো আসার কথা ছিল, তা কিন্তু আসেনি। আমরা মনে করি যে আমাদের এই ঘোষণাপত্র এটা সকল দলের সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করে, আমাদের মতামত গ্রহণ করে, তারপরে এটাকে একটা সুন্দর একটা ঘোষণাপত্র হিসাবে জাতির সামনে উপস্থাপন করা দরকার। এই আন্দোলনটি কিন্তু 5 দিনের আন্দোলনে হয়নি। আপনি দেখেছেন যে সমস্ত সমন্বয়কারী বা ছাত্র আন্দোলনের যারা আছেন, তারা কিন্তু এই বিগত জুলাই মাসের আন্দোলনের আগে তাদের কোথাও কোনো কার্যক্রম ছিল না। আমরা দেখেছি যে এই কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন তারা আওয়ামী লীগের আইনমন্ত্রী আনিসুল হক সহ তারা বৈঠক করেছিলেন। সেখানে কিন্তু তারা বলেছিলেন, ঘোষণাও দিয়েছিলেন যে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়ালাম। এরা কিন্তু অনেকে বলেছেন যে আমাদের এই আন্দোলন কিন্তু সরকারের বিরুদ্ধে না, সরকার পতনের জন্য না। আজকে দেখেছি আমরা মির্জা ফখরুলের বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। আজকে দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। আজকে আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যার সাথে আজকে বিএনপিকে সমানতালে তুলে দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে একটা চক্রান্ত মনে হচ্ছে, আমাদের কাছে এটা একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। আমরা মনে করি যে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে একটা ঘৃণ্য একটা চক্রান্ত চলছে, যেটা 1/11-এর সময় আমরা দেখেছিলাম। সেই শক্তি আজকে ছাত্রদেরকে ব্যবহার করছে। সেই শক্তি আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেই পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তারা এটাকে ভিন্ন খাতে ব্যবহার করে এখান থেকে জাতীয়তাবাদী শক্তিকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার বিভিন্ন চক্রান্ত করছে। এজন্য আপনারা দেখবেন যে জাতীয় নির্বাচনের জন্য
এই জাতীয় রাজনীতি, জাতীয় সংগ্রাম, এই যে আমাদের বিগত 17 বছরের যে আন্দোলন সংগ্রামের কিন্তু প্রধান ইয়া হচ্ছে আমরা জাতীয় নির্বাচনটি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমরা একটা সুন্দর একটা নির্বাচন চাই। এই সময় যারা বলে যে স্থানীয় সরকার নির্বাচন দরকার, তাদের মাথায় ভূত চেপেছে। যারা বলতেছে যে এই সময় আমাদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য 90% মানুষ তারা চাচ্ছে, তা আমি এই যারা 90%-এর কথা বলেন, স্থানীয় সরকার কমিশনের যিনি চেয়ারম্যান, তাকে প্রশ্ন করার জন্য আমার বারবার ইচ্ছা করে যে আপনার কাছে কে কে গেছে, গিয়ে বলছে যে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দাও? এদেশের মানুষের সরকার পরিবর্তনের জন্য, সরকারকে হটানোর জন্য যে আন্দোলন দীর্ঘ 17 বছরের, এদেশের মানুষের প্রত্যাশা যে আজকে যে সংবিধান সংশোধন বলেন, আজকে নির্বাচন ব্যবস্থার সংশোধন বলেন, বর্তমানে যত প্রকার সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলোর যেই আইনি যে বৈধতা, এটা দেওয়ার জন্য তো একটা সংসদের দরকার। এটা তো ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি এটা হবে না। যার কারণে এই জাতীয় সংকট, জাতীয় সমস্যা, আজকে জাতীয় যে অস্থিরতা, এই অস্থিরতা নিরসনের জন্য জাতীয় সংসদ নির্বাচন দরকার। আমরা দেখেছি যে এই সরকার লেজগোবরে অবস্থা। হঠাৎ করে তারা IMF-এর প্রেসক্রিপশনে তারা নতুন করে ভ্যাট আরোপ করেছে, শতাধিক নিত্য পণ্যের উপরে তারা ভ্যাট আরোপ করেছে। মোবাইলে কথা বলছে সাধারণ মানুষ, এটা তার মৌলিক অধিকারের মতো, বাক স্বাধীনতার মতো অবস্থা, সেখানে আপনি ভ্যাট আরোপ করে দিয়েছেন। আপনি ঔষধ, যে ঔষধের মূল্য বৃদ্ধির জন্য আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি লেবার পার্টি, আপনি দেখেন যে একটা গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটের দাম আজকে 10 টাকা। সাধারণ মানুষ কিভাবে তার জীবন বাঁচানোর যেই সামগ্রী ঔষধ, এর দাম যেভাবে বাড়তে 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 আজকে আকাশচুম্বী হয়ে গিয়েছে। হাসপাতালের মানুষ তারা আজকে রুগীদেরকে সামান্য ঔষধ কিনে খাওয়াবে, এই অবস্থা তাদের নাই। সেখানে তার উপরে ভ্যাট বসিয়ে দিলেন আপনি। আমরা কি ডক্টর ইউনূসকে ভ্যাট বসানোর জন্য ক্ষমতায় বসাইছি নাকি? আজকে তারা IMF-এর, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে তারা এই জাতির ঘাড়ের উপরে ভ্যাট বসিয়ে তারা যেইভাবে আমাদেরকে এই দ্রব্যমূল্য যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়বে, প্রত্যেকটা জিনিসের প্রভাব পড়বে। এই ভ্যাটের কারণে আপনি দেখবেন সমস্ত জায়গাতে কিন্তু দ্রব্যমূল্য বলেন, আমাদের যেই সমস্ত জীবন চলা, নাগরিক যে সমস্ত সেবাগুলো রয়েছে, সমস্ত জায়গাতে কিন্তু এর প্রভাব পড়বে। আমরা দেখলাম যে এই সরকারের বাণিজ্য উপদেষ্টা যখন মনোনীত করলেন আকিজ গ্রুপের বশির উদ্দিনকে, শেখ বশির উদ্দিন, তাকে নিয়ে আমাদের অনেক বিতর্ক ছিল। তিনি আওয়ামী লীগের এমপির ভাই, এই পরিচয়ে তিনি আওয়ামী লীগের সময় অসংখ্য বাণিজ্যিক সুবিধা নিয়েছেন। এই পরিবারটি সবসময় সুবিধাভোগী একটা পরিবার। তো সেই পরিবার থেকে শেখ নাসির তাকে আপনি এনে উপদেষ্টা বানালেন, ভালো কথা, কিন্তু তার নিয়োগের সাথে সাথে বাংলাদেশের সমস্ত দোকান থেকে সোয়াবিন তেল উধাও হয়ে গেল, এবং আপনি রাতের আধারে 8 টাকা সোয়াবিন তেলের দাম বাড়িয়ে দিলেন। প্রতিদিন কত কোটি লিটার সোয়াবিন তেল আমাদের 8 টাকা করে যদি আমাদের দিতে হয়, তাহলে কত হাজার হাজার কোটি টাকা আমাদের প্রতিদিন আমাদের পকেট কেটে তারপরে নিচ্ছে, এবং এর জন্য দায়ী হচ্ছে এই বাণিজ্য উপদেষ্টা। আপনি দেখেছেন যে এখন আবার নতুন করে তারা বলছে যে আমাদের যে শিল্পতে যে গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেই গ্যাসের দাম আজকে 30 টাকা আছে ঘনফুট সম্ভবত। এই 30 টাকা থেকে এখন তারা নতুন করে প্রস্তাব করেছে যে এই গ্যাসের দাম 75 টাকা করবে। আজকে যদি শিল্প কারখানাগুলো এমনিই বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে গার্মেন্টস খুব খারাপ অবস্থা, আমাদের মিল কল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, 25টি পাটকলকে হাসিনা বন্ধ করে দিয়েছে, আমাদের শ্রমিকরা তারা আজকে মানবতার জীবনযাপন করছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন এবং তাদের যে জীবনমান চরম হতাশাজনক অবস্থা, এর ভিতরে আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিবেন, এটা কি অবস্থা? আপনাদেরকে এই জন্য বসানো হয়েছে? আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের নামের ভিতরেই আপনাদের সময় নির্ধারণ করা হয়ে গেছে। অন্তর্বর্তী মানে সামনে একটা আছে, পিছনে একটা আছে, মাঝখানে আপনি অবস্থান করছেন। এই জায়গাতে বসে আপনি জনগণের বিরুদ্ধে যেই সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আত্মঘাতী, এবং এর জন্য খেসারত আপনাদেরকেই দিতে হবে।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।